আরে আরে টুনি দেখি সকাল সকাল কাঠ কাটতে চলে এসেছে। আর সবগুলো ভালো ভালো কাঠ নিজে কেটে নিয়েছে, কিন্তু কাকলি তো বলে দিয়েছে আজকে বন থেকে ভালো ভালো কাঠগুলো কেটে নিতে, আর সেগুলো বাজারে বিক্রি করে খাসির মাংস নিয়ে যেতে বলেছে। কিন্তু টুনি তো ভালো কাঠগুলো বেছে বেছে কেটে ফেলেছে। এখন আমি কি করব? আমার মাথায় এত বুদ্ধি কেন? মাঝে মাঝে আমি নিজেই আমার বুদ্ধি দেখে অবাক হয়ে যাই। হা হা হা। কে কি আমার কেটে রাখা কাঠগুলো কোথায় চলে গেল? আমি তো সেই সকাল থেকে অনেক কষ্ট করে মোটা মোটা কাঠগুলো কাটলাম, কিন্তু কে আমার কাঠগুলো চুরি করে নিয়ে গেল? এখন আমি কি করব? এরপর টুনি কাঁদতে কাঁদতে আবারও কাঠ কাটতে শুরু করে আর চিকন চিকন কাঠগুলো কেটে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। কিন্তু চিকন কাঠ জন্য টুনির কাছ থেকে কেউ কাঠ কিনতে আসে না। টুনির থেকে একটু দূরে কাঠ বিক্রি করছিল কালু, আর টুনি কালুকে কাঠ বিক্রি করতে দেখতে পায়। আরে আরে, কালু দাদা এত মোটা মোটা কাঠগুলো কোথায় পেলো? আর আজকে তো কালু দাদাকে কাঠ কাটতে দেখিনি। আর এই কাঠগুলো দেখে তো আমার কেটে রাখা কাঠগুলোরই মতো লাগছে। এ কি কালু দাদা, তুমি এখানে কাঠ বিক্রি করছো? কিন্তু তুমি তো আজকে বনে কাঠ কাটতে যাওনি, তাহলে তুমি এই মোটা মোটা কাঠগুলো কোথায় পেলে গো? আর কিছুক্ষণ আগে কেউ একজন এসে আমার কাটা কাঠগুলো চুরি করেছে, আর কাঠগুলো দেখতে এরকম মোটা আর ভালো কাঠ ছিল। এ কি টুনি, তার মানে তুই কি বলতে চাচ্ছিস আমি তোর কাটা কাঠগুলো চুরি করেছি? তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বলিস? কাঠের মতো কাঠ থাকতেই পারে, তাই বলে কি এগুলো তোর কাঠ? আমি এই কাঠগুলো কালকেই কেটে রেখেছিলাম, কালে একটু অসুস্থ ছিলাম তাই আজকে বিক্রি করতে এলাম। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর কালু ও খাসির মাংস কিনে নিয়ে বাড়ি চলে যায়। এ কি কালু, আজকে তুমি এত তাড়াতাড়ি কাঠ বিক্রি করে বাড়িতে এলে যে? আর তুমি এক্ষুনি তো কাঠ কাটতে গিয়েছিলে, তবে এত দ্রুত চলে এলে যে? আসল ঘটনা কি বলো তো? একি বাবা, তুমি টুনি মাসি কাঠ চুরি করেছো? কিন্তু আমাদের ম্যাম তো বলেছিল কারো যিনি চুরি করতে নেই। না রে মা, তোর ম্যামের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই তো তোদেরকে এসব কথা শিখায়। শোন রে মা, তোকে আজকে আমি কিছু জিনিস শেখাবো। কখনো কোনো গরিবের মেয়ের সাথে মিশবি না। তো যখন যেটা দরকার হবে তখন সেটা নিবি, আর যদি কেউ বাধা দিতে আসে প্রয়োজন হলে তাকে মারবি। আর গরিবদের দেয়া খাবার কখনো খাবি না, বুঝেছিস কুহু? আমি যা যা বললাম সব কথা মনে রাখবি। ঠিক আছে মা, আমি তোমার সব কথা মনে রাখবো। এখন আমাকে যে স্কুলে যেতে হবে। বাবা, ও বাবা, তুমি আমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা তো তোকে স্কুলে রেখে আসবে। তার আগে যে তোকে একটা খুশির খবর দিতে ইচ্ছে করছে। কালকে তোর জন্মদিন, আর তোর জন্মদিনে তুই তো সকল বন্ধুদের ইনভাইট করবি। ঠিক আছে মা, আমি আমার জন্মদিনে সব বান্ধবীদের ইনভাইট করব। শোনো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। কালকে আমার জন্মদিন, আর আমার মা বলেছে আমি যেন আমার সকল বন্ধুদের ইনভাইট করি। তাই কালকে তোমরা সবাই আমার জন্মদিনে অংশগ্রহণ করবে। ঠিক আছে কুহু, আমরা সবাই তোমার জন্মদিনে আসবো। আমি কখনো কারো জন্মদিনে যেতে পারিনি, আমরা তো অনেক গরিব, তাই কেউ আমাদেরকে ইনভাইটও করে না। কিন্তু তুমি তো আমার বন্ধু, তুমি যখন আমাদের সবাইকে তোমার জন্মদিনে ইনভাইট করেছো, তাহলে আমিও তোমার জন্মদিনে অবশ্যই আসবো। তোকে কে ইনভাইট করেছে? আমি তো তোকে আমার জন্মদিনে ইনভাইট করিনি। তুই ছাড়া সবাই আমার জন্মদিনে আসতে পারবে। কুহুর কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। কেন কুহু, তুমি টুকিকে তোমার জন্মদিনে ইনভাইট করলে না কেন? আমাদের মতো টুকিও তো আমাদের বন্ধু, তাহলে তুমি টুকিকে কেন বারণ করে দিলে? আমরা হলাম অনেক ধনী, আর টুকিরা তো গরিব। আর আমি ধনী পরিবারের মেয়ে হয়ে যদি টুকির মতো গরিবের সাথে মিশি, তাহলে সবাই আমাকে দেখে হাসবে, কেউ আমাকে ধনী হিসেবে সম্মান করবে না। আর সব থেকে বড় কথা, আমার মা বাবা আমাকে শিখিয়েছে গরিবদের থেকে দূরে থাকতে। তাই
তাই টুকি আমার জন্মদিনে আসতে পারবে না। না কুহু, তুমি এটা ঠিক করছো না। আমাদের মধ্যে ধনী গরিব বলতে কিচ্ছু নেই। আমরা সবাই বন্ধু। আর তোমার মা বাবা তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। গরিব বন্ধুদের সাথে মিশলে সবাই তোমাকে ভালোবাসবে আর সম্মান করবে। আর তখন ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আসলে তোমাকে দোষ দিয়ে কি হবে? তোমার মা বাবাই যদি তোমাকে এইসব শিক্ষা দেয় তাহলে তো সেটা তোমার দোষ নয়। তবে কুহু, তুমি চাইলে কিন্তু এসব কথা না মেনে সবার সাথে বন্ধুত্ব করে নিতে পারো। না না পারুল, আমি আমার মা বাবার কথা অমান্য করতে পারবো না। আজকে তাহলে আমি আসি। তোরা সবাই কালকে আমার জন্মদিনে আসবি কিন্তু। এ কি রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তোর স্কুলের ম্যাম কি তোকে বকেছে? বল তো মা, আমাকে খুলে বল, কি হয়েছে তোর? এরপর টুকি কুহুর জন্মদিনের কথা টুনিকে খুলে বলে। কষ্ট পাস না রে মা, ওরা তো অনেক বড় লোক, তাই আমাদের মতো গরিবদেরকে অবহেলা আর অপমান করে। তবে তোকে একটা কথা বলি রে মা, কেউ কষ্ট পায় এমন কোনো কথা কখনো কাউকে বলবি না। আর আমরা গরিব জন্য নিজেদেরকে গরিব ভেবে কখনো কষ্ট পাবি না। পরিশ্রম করলে সফলতা একদিন ঠিক আসবে। আমরা যদি পরিশ্রম করি তাহলে আমরা একদিন ধনী আর ভালো মনের পাখি হতে পারবো। আরে সবাই এখানে কত মজা করে জন্মদিনে কেক খাচ্ছে, কিন্তু টুকি কখনো জন্মদিনে কেক খেতে পারেনি। আমি বরং একটা কাজ করি, আমার ভাগে কেকটা টুকিকে গিয়ে দিয়ে আসি। আমার বাবা তো আমার জন্মদিনে কেক নিয়ে আসে, আর আমি অনেকবার কেক খেতে পেরেছি। কিন্তু টুকি তো বলেছিল ও কোনোদিন কেক খেতে পারেনি। এরপর পারুল নিজের ভাগের কেকটা নিয়ে টুকির বাড়িতে যায় আর টুকির বাড়ির দরজায় গিয়ে টুকিকে ডাকতে থাকে। টুকি, এই টুকি, দরজা খোলো। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এই নাও টুকি, আমি তোমার জন্য জন্মদিনে কেক নিয়ে এসেছি। আমি নিজে না খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি, কারণ তুমি আমার সবথেকে ভালো বন্ধু। শোনো টুকি, তোমাকে আমি আর একটা খুশির খবর বলি। কালকে আমার জন্মদিন, আর আমি সবার আগে তোমাকে ইনভাইট করলাম। তুমি যদি আমার জন্মদিনে না আসো তাহলে আমি অনেক কষ্ট পাবো। মা, ও মা, পারুল আমাকে ওর জন্মদিনে যেতে বলেছে, আর বলেছে আমি ওর জন্মদিনে না গেলে ওই অনেক কষ্ট পাবে। কিন্তু মা, আমি যদি পারুলের জন্মদিনে যাই তাহলে তো একটা সুন্দর উপহার দিতে হবে। তুমি আমাকে একটা সুন্দর উপহার কিনে দাও না মা। তোকে আমি কি করে উপহার কিনে দিব রে মা? আজকে কার্ডগুলো চুরি হয়ে গেল, তাই আমার কাছে তো কোনো টাকাও নেই। তোকে জন্মদিনে যেতে হবে না, তুই বাড়িতেই থাকবি। টুনির কথা শুনে টুকি অনেক কষ্ট পায় আর মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আমাদের কেন গরিব বানিয়েছে সৃষ্টিকর্তা? আমরা গরিব জন্য কেউ আমার সাথে মিশতে চায় না। কিন্তু আমার বন্ধু পারুলের জন্মদিনে পারুল আমাকে কত করে যেতে বললো, কিন্তু আমি উপহার কিনতে পারছি না। নদীর পাশে এক ফুল বসেছিল আর প্রজাপতি টুকির কান্না শুনতে পায় আর মনে মনে অনেক কষ্ট পায়। একে একে কে তুমি? আর এখানে একা একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে তোমার বন্ধু ভেবে সব কথা খুলে বলতে পারো। এরপর টুকি প্রজাপতিকে সব কথা খুলে বলে আর প্রজাপতি টুকির সব কথা শুনে টুকিকে একটা উপহার দেয়। আর টুকি উপহার পেয়ে অনেক খুশি হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, কিন্তু এই উপহারের ভিতরে কি আছে সেটা তো তুমি আমাকে বললে না। না বন্ধু, তুমি তোমার বন্ধুকে যখন উপহারটা দিবে তখন বুঝতে পারবে এর ভিতরে কি আছে। আরে আরে, এ আমি কি দেখছি? পারুলের ছোট লোক টুকিকেও ইনভাইট করেছে, হাতে একটা উপহার নিয়ে এসেছে দেখছি।
এই টুকি, তুই আবার কি উপহার নিয়ে এসেছিস? নিশ্চয় বাজারে সস্তা উপহার নিয়ে এসেছিস, তাই না রে? এই রে, ওর উপহারটা খোলতো দেখি, কি সস্তা উপহার নিয়ে এসেছে। এরপর রিক্কি টুকির উপহারটা খোলে আর দেখতে পায় চকচকে রঙিন চুড়ি। আর রঙিন চুড়ি দেখে রিক্কি সহ সবাই অবাক হয়ে যায়। আরে আরে, এত সুন্দর রঙিন চুড়ি টুকি তুই কোথায় পেলি রে? ইস, কি সুন্দর ঝলমলে দেখতে রঙিন চুড়িগুলো। আমার যে চুড়িগুলো পেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু টুকি তো এগুলো পারুলের জন্য নিয়ে এসেছে। এখন আমি কি যে করি? ওয়াও, এত সুন্দর রঙিন চুড়ি! আমার তো এই রঙিন চুড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ টুকি। তুমি আমার জন্মদিনে আমাকে সবার থেকে ভালো আর আমার পছন্দের জিনিস উপহার দিয়েছো। এই চুড়িগুলো আমি প্রতিদিন দুই হাতে পরে স্কুলে যাব। মা মা, টুকি আজকে পারুলকে অনেক সুন্দর রঙিন চুড়ি উপহার দিয়েছে, কিন্তু সেই চুড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে। মা, আমার ওই রঙিন চুড়িগুলো চাই চাই চাই। তোর যখন ওই চুড়িগুলো পছন্দ হয়েছে, তাহলে কাল যখন পারুল চুড়িগুলো পরে স্কুলে আসবে, তুই তখন পারুলের হাত থেকে ছিনিয়ে নিবি। তারপরে যদি তোকে কিছু বলতে আসে, তখনই লাঠি দিয়ে ইচ্ছে মতো মারবি। শোন পারুল, তোর হাতের চুড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে, তাই তুই তোর রঙিন চুড়িগুলো আমাকে দিয়ে দে। না, এগুলো টুকি আমার জন্মদিনে আমাকে উপহার দিয়েছে, তাহলে আমি তোকে দিতে যাব কেন? পারুলের কথায় রেগে গিয়ে কুহু পারুলের কাছ থেকে চুড়িগুলো ছিনিয়ে নিয়ে যে হাতে পড়ে, অমনি কুহু একটা আপেল হয়ে যায়। আর কুহুকে দেখে সবাই অবাক হয়ে যায়। একে একে এ আমার কেমন অবস্থা হয়ে গেল? আমি চুড়িগুলো পরতেই আপেল হয়ে গেলাম কি করে? এই টুকি, তোর চুরির জন্য আজ আমার এমন অবস্থা হলো। এক্ষুনি তুই আমাকে আগের রূপে ফিরিয়ে দে, নয়তো আমি তোর মা বাবাকে বলে দিয়ে আসবো আর তোকে ইচ্ছে মতো মার খাইয়ে নিব। আমি সত্যিই জানি না রে, তোর এরকম অবস্থা কেন হলো। তবে আমার মনে হচ্ছে এই চুরির বিশেষ কোনো ক্ষমতা আছে, আর এর জন্য কুকুর এমন অবস্থা হয়েছে। চুরির আবার কি বিশেষ ক্ষমতা থাকবে? আমরা তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে একটু ভালো করে বলো তো টুকি। এরপর টুকি প্রজাপতির দেওয়া রঙিন চুড়ির কথা সবাইকে খুলে বলে। তাহলে ওই প্রজাপতি আসল রহস্য জানে। এই টুকি, আমাকে প্রজাপতির কাছে নিয়ে যা না, আমাকে একটু সাহায্য কর টুকি। এরপর টুকি আপেল কুহুকে হাতে নেয় আর নদীর পাড়ে গিয়ে প্রজাপতিকে ডাকে। প্রজাপতি বন্ধু, আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। টুকির চিৎকার শুনতে পেয়ে প্রজাপতি চলে আসে আর টুকি প্রজাপতিকে সব কথা খুলে বলে। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। যার মনে অহংকার থাকে, সে যদি রঙিন চুড়ি পরে, তাহলে সে আপেল ফল হয়ে যায়। আর তোমার বন্ধু কুহুর মনে নিশ্চয়ই অনেক অহংকার, তাই সে অহংকারের ফল পেয়েছে। আমি আর কখনো অহংকার দেখাবো না। আমি সবাইকে সমানভাবে দেখবো, ধনী গরিবের মধ্যে পার্থক্য করব না। আমি আসলে আমার মা বাবার কথায় এমন অহংকারী হয়ে গিয়েছিলাম। আজ আমি আমার অহংকারের ফল পেয়ে গিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্রজাপতি বন্ধু। একটু কি তুই আমাকে ক্ষমা করে দে না রে। আমি এখন থেকে তোদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। এরপর প্রজাপতি কুহুকে আগের রূপ ফিরিয়ে দেয় আর সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে কুহু খাবার নিয়ে গিয়ে সব বন্ধুদের সাথে শেয়ার করে খাবার খায়। আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না, আমাকে কিছু খেতে দাও। কাল সারা রাত থেকে না খেয়ে আছি। মা, ও মা, খেতে দাও না। মারে, ঘরে কোনো খাবার নেই, তারপর হাতেও কোনো টাকা পয়সা নেই রে, কি করে তোকে খেতে দিব? সৃষ্টিকর্তা, কেন আমাদের এত কষ্টে রেখেছো? দয়া করো আমাদের উপর, আমাদের অভাব দূর করতে সাহায্য করো। মা, ও মা, তুমি আর বসে থেকো না, বনের পাখিদের কাছ থেকে আমার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে এসো না গো। আমাদের আর সহ্য হচ্ছে না, পেটে পেটে খুবই যন্ত্রণা করছে। বা যাও না।
হ্যাঁ রে মা, হ্যাঁ যাচ্ছি। অন্যর কাছে হাত পাতা ছাড়া যে আর কোনো উপায় নেই। তুই ঘরেই থাক, আমি আসছি। বিউটি দিদি, ও বিউটি দিদি, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার মেয়েটা কাল থেকে না খেয়ে আছে গো। আমার ঘরে কোনো খাবার নেই। দয়া করে দিদি আমাকে কিছু খাবার দাও না। আরে, আমি কি তোদের মতো গরিবদের জন্য বাড়িতে ধর্মশালা খুলেছি নাকি, যে তোরা আসবি খাবার চাইবি আর আমি দিয়ে দিব? কোনো খাবার হবে না, যা এখান থেকে। দিদি রাগ করো না, তোমার বাসি পচা খাবারগুলোই দাও। আমার মেয়েটা যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তোমার পায়ে পড়ি দিদি, দয়া করো আমাকে। তোমার বাসি পচা খাবারগুলোই দাও। বাসি পচা খাবার ফেলে দিব, তবুও তোকে দিব না। তুই যাবি নাকি আমি লাঠি হাতে নিব? যত সব গরিব খ্যাত কোথাকার। টুনি চলে যায়। এইভাবে টুনি আরো পাখিদের বাড়িতে যায়। কেউই টুনিকে খাবার দিয়ে সাহায্য করে না। টুনি কাঁদে আর বলতে থাকে, কেউ সাহায্য করলো না, এখন আর কোনো উপায় নেই। এখন ওই যজ্ঞ দাদার কাছেই বেশি সুদে টাকা ধার নিতে হবে। যাই, যজ্ঞ দাদার বাড়িতে যাই। টুনি যজ্ঞর বাড়িতে আসে আর যজ্ঞর কাছে টাকা ধার চায়। সবই তো বুঝলাম, তোর তো কোনো কিছুই নেই। তোকে টাকা দিলে তো তুই পরিশোধ করতে পারবি না, আবার সুদ কিভাবে দিবি? আসলটাই তো দিতে পারবি না। দাদা, আমার টাকা খুব প্রয়োজন। আমি সময় মতো তোমার টাকা পরিশোধ করতে না পারলে তুমি আমার বাড়িটা দখল করে নিও। তবুও টাকা ধার দাও দাদা, আমার ছোট্ট মেয়েটা বাড়িতে না খেয়ে ছটফট করছে। ঠিক আছে, যা বললি সবই আমি খাতায় লিখে নিয়েছি। এই নে টাকা, আর কেটে পড় তো। টুনি টাকা নিয়ে খুশি মনে উঠতে থাকে। যাই, তাড়াতাড়ি বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। না জানি টুকি মা বাড়িতে খিদের জ্বালায় কত ছটপট করছে। টুনি বাজার থেকে খাবার কিনে বাড়ি আসে আর টুকিকে খেতে দেয়। এইভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি বলতে থাকে, ধারের টাকা শেষ হতে ধরেছে, আর বসে থাকা যাবে না। আজকে কাজ খুঁজতে হবে বনে। টুকি মা, তুই ঘরেই থাকিস, আমি কাজ খুঁজতে যাচ্ছি। টুনি বনে কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। টুনি উঠতেই থাকে, হঠাৎ দেখতে পায় একটা তান্ত্রিক গাছের নিচে বসে ধ্যান করছে। তখনই একটা সাপ তান্ত্রিকের দিকে ধেয়ে আসতে থাকে। সাপটাকে দেখে টুনি বলে, আরে আরে, এই সাপটা তো তান্ত্রিকের দিকেই ধেয়ে আসছে। না না, তান্ত্রিককে বাঁচাতেই হবে। কি করি কি করি? টুনি পাশে একটা লাঠি দেখতে পায়। টুনি লাঠিটা হাতে নিয়ে সাপকে আঘাত করে। সাপটা মরে যায় আর সাথে সাথে তান্ত্রিকের ধ্যান ভাঙে। সাপ, তুই আমাকে সাপের হাত থেকে বাঁচালি, তোকে অনেক ধন্যবাদ রে মা। তুই না থাকলে আজ আমি মরে যেতাম। কিন্তু মা, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তোর অনেক কষ্ট। হ্যাঁ বাবা, আমার অনেক কষ্ট, অনেক অভাব। সৃষ্টিকর্তা আমার দিকে ফিরেও তাকায় না। এভাবে বলতে নেই রে মা। এই নে, এই পুটলিতে বেগুনের বীজ আছে। এই বীজ থেকে যে গাছ বেরোবে, সেই গাছে সোনালী বেগুন হবে। আর ওই সোনালী বেগুন বিক্রি করে তুই তোর সংসার চালাতে পারবি রে মা। আমি এই সামান্য বীজ ছাড়া তোকে আর কিছুই দিতে পারবো না, কারণ আমি যে অতি সাধারণ তান্ত্রিক। ধন্যবাদ বাবা আপনাকে। এই বীজ না দিয়ে আমাকে আশীর্বাদ করলেই হতো। আমি আসি তান্ত্রিক বাবা। টুনি বীজের পুটলি নিয়ে উড়ে বলতে থাকে, বীজ তো নিলাম, কিন্তু আমার যে কোনো জমি নেই। এগুলো রোপণ করব কোথায়? আমি বরং এগুলো ফেলে দিয়ে যাই। না না, আমি এভাবে তান্ত্রিক বাবার দেয়া আশীর্বাদ ফেলে দিতে পারি না। আমি বরং এগুলো রান্নাঘরে চাষ করব। টুনি বাড়িতে আসে আর তার ভাবনা মতো রান্নাঘরের মাটি চাষ করে তাতে সোনালী বেগুনের বীজগুলো রোপণ করে। কিছুদিনের মধ্যেই বেগুনের চারা বড় হয়। টুনি চারাগুলোর বেশ যত্ন করতে থাকে। গাছগুলো বেশ বড় হয় আর তাতে সোনালী বেগুনও ধরে। আরে, তান্ত্রিক বাবা তো সত্যিই বলেছে সোনালী বেগুন। আমি আজই সোনালী বেগুন বাজারে বিক্রি করতে নিয়ে যাব। টুকি মা, ঝুড়িটা নিয়ে আয় তো মা, বেগুন তুলবো।
সোনালী বেগুন, অনেক সুস্বাদু বেগুন। এসো এসো দাদারা দিদিরা, সোনালী বেগুন নিয়ে যাও। যে একবার রেঁধে খাবে সে স্বাদ কখনো ভুলতে পারবে না, আবার খেতে চাইবে। সোনালী বেগুন, এমন বেগুন তো আমি কখনো দেখিনি। এগুলো খেতে অনেক সুস্বাদু হবে, তাই না? দে দে, আমাকে 3 কেজি দে তো। আর হ্যাঁ, এগুলোর দাম কত? দাদা 1 কেজি 100 টাকা। এত কম দাম? দে দে, দেরি করিস না। টুনি তোতাকে বেগুন দেয় আর তোতা টাকা নিয়ে বেগুন নিয়ে চলে যায়। এইভাবে ধীরে ধীরে সবাই টুনির সোনালী বেগুন কিনে নেয়। টুনি অনেক খুশি হয়ে বাড়ির দিকে উঠতে থাকে। এই টাকা দিয়ে যোগু দাদার এখন ঋণ পরিশোধ করতে হবে, আর বাড়িটা দখল করতে দিব না। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। টুনি উঠতেই থাকে। হঠাৎ রাস্তায় টুকিকে কাঁদতে দেখে ওর কাছে যায়। টুকি মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে মা, আমাকে বল। মা মা, ওই যজ্ঞু আছে না, ওই যজ্ঞু কাকা আর কাকিমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমাদের ঘর দখল করেছে মা, আর বলেছে কখনোই ঘর ফিরিয়ে দিবে না। চল তো যাই আগে। দাদা, আমি টাকা নিয়ে এসেছি, এই নাও টাকা, আর ঘরটা ছেড়ে দাও। তুই সময় মতো টাকা পরিশোধ করতে পারিসনি, তাই এখন টাকা দিলেও কোনো কাজ হবে না। চলে যা এখান থেকে, আজ থেকে এই ঘর আমাদের। দাদা, এমন করো না, আমি তোমাকে আরো টাকা বাড়িয়ে দিব, তবুও ঘরটা ফিরিয়ে দাও। আমার রান্নাঘরে সোনালী বেগুন আছে, ওগুলো বিক্রি করে কালকেই দিয়ে দিব টাকা। দয়া করো দাদা। আমরা তোর কোনো কথা শুনতে চাই না, চলে যেতে বলেছি, চলে যা। ঘর দখল করেছো ঠিক আছে, কিন্তু আমার রান্নাঘর থেকে সোনালী বেগুন তুলতে দাও। কোনো সোনালী বেগুন তুলতে দিব না, বুঝেছিস? তুই সোজা কথা শুনবি না, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ লাঠি দিয়ে মেরে টুনিকে তাড়িয়ে দেয়। আর টুনি টুকি কাঁদতে কাঁদতে উঠতে উঠতে বনের গভীরে চলে আসে। টুনি টুকি একটা গাছের কোঠরে প্রবেশ করে। টুকি মা, আজ থেকে আমরা এই কোঠরেই থাকবো, সৃষ্টিকর্তা ওদের শাস্তি ঠিক দিবে। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। যজ্ঞ কণিকা টুনির রান্নাঘরে সোনালী বেগুন বিক্রি করতে থাকে। একদিন কনক কাউকে কিছু না বলে বনের গভীরের দিকে উঠতে থাকে। আজ সুযোগ পেয়েছি, সহজেই বাড়িতে আর ফিরবো না, পুরো বন ঘুরে বেড়াবো। ইয়ে, কি মজা লাগছে আমার, ইয়ে। ছোট্ট ছানা, কতদিন হলো ছোট্ট ছানার মাংস খাই না। আয় ছানা, আয় আমার কাছে আয়। না না, একদম আমার দিকে এগোবে না, আসবে না আমার দিকে, আমার ভয় লাগছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। কনকের চিৎকার শুনে টুনি টুকি ওখানে আসে। আরে, এটা তো যোগ্য দাদার ছেলে, একে ইগলের হাত থেকে বাঁচাতেই হবে। মা, না মা না, ওরা আমাদের সবকিছু কেড়ে নিঃস্ব করেছে, একদম ওদের ছেলেকে বাঁচাবি না তুমি। মারে, ওরা অন্যায় করেছে, কিন্তু ওদের ছোট্ট ছেলেটা তো কিছু করেনি। আর ওরা খারাপ কাজ করেছে দেখে কি আমরাও খারাপ কাজ করব? হিংসা করা উচিত নয় মা, সব সময় অন্যকে সাহায্য করা উচিত। টুনি এসব বলে একটা লাঠি ঈগলের দিকে ছুঁড়ে মারে। লাঠিটা গিয়ে ঈগলের মাথায় লাগে আর ঈগল অজ্ঞান হয়ে পড়ে যায়। কনক টুনিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মাসি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালো। আজ তুমি না থাকলে আমি মরেই যেতাম। বাবা মা, তোমরা এখানে? কনক বাবা, আমরা তোকে খুঁজতে এখানে এসেছি, আর এসে এই দৃশ্য দেখতে পেলাম। টুনি বোন, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই অনেক ভালো, তুই আমার ছেলের প্রাণ বাঁচিয়েছিস। মহান তুই বোন, তোর উপকারের তুলনা হয় না। যা, তোর ঘরে ফিরে যা, আমরা আমাদের আগের ঘরে ফিরে যাব।
যজ্ঞ কণিকা কনককে নিয়ে চলে যায়। আর টুনি টুকিকে নিয়ে ওদের ঘরে ফিরে আসে আর আগের মতো সোনালী বেগুন চাষ করে তাদের দিন কাটাতে থাকে। বাবা রকি, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর বেগুন চাষ করতে পারিনি। আমাদের ওই চাষের জমিটাও এখন পড়ে আছে। এবার তুই এক কাজ কর বাবা, আমাদের জমিতে কিছু উন্নত মানের বেগুনের বীজ রোপণ করে দে। ঠিক আছে মা, আমি আজকেই বেগুনের বীজ কিনে এনে তা জমিতে রোপণ করে দিচ্ছি। না মা, আমার মূলা খুব পছন্দ, তাই আপনার ছেলে মূলাই চাষ করবে। বৌমা, মূলা শুধু তুমি খাও, আমরা কেউই মূলা খাই না। তাই যদি মূলা চাষ করা হয় তাহলে একমাত্র তোমার পেটে যাবে মা, আর আমাদের পেট শুকিয়ে শুকিয়ে হতে হবে। বাবা রকি, যা বেগুন চাষ কর গিয়ে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর রকি তার মায়ের কথা মতো জমিতে গিয়ে চাষ করে। আর উন্নত মানের বেগুনের চারা কিনে এনে জমিতে রোপণ করে দেয়। আপনারা কেউ আমাদের কোনো কথা শুনলেন না তো? আমি আপনাদের জমির কোনো কাজে সাহায্য করব না। যাও মা যাও, তোমার সাহায্যের আমাদের কোনো প্রয়োজন হবে না। আমরা মা ছেলে মিলে সব কাজ করে নিব। শাশুড়ির এমন কথা শুনে টুকি রেগে আগুন হতে থাকে আর নিজের ঘরে গিয়ে চুপটি করে বসে পড়ে। এদিকে টুনি আর রকি নিজেদের জমিতে গিয়ে কাজ করতে থাকে। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায় আর বেগুনের চারাগুলো বেশ বড় হয়ে যায়। জানিস বাবা, আমি এই বেগুনের জমির গাছগুলোর মধ্যে তোর বাবাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সে হেসে খেলে বেড়াচ্ছে। মন খারাপ করো না মা। বাবা রকি, সবগুলো গাছ ছোট, কিন্তু ওই বেগুন গাছটা অত বড় কেন রে? আমি তো কিছু জানি না মা। চল তো বাবা, কাছে গিয়ে দেখি। টুনি আর রকি বড় বেগুন গাছের কাছে যায় আর গাছটা দেখে টুনির মনে কেমন জানি মায়া লাগতে থাকে। বাবা রকি, আমি এই গাছের যত্ন নিব, তুই বাকি গাছগুলোর যত্ন নিস। গাছটা কেন জানি আমার মন কেড়ে নিয়েছে। ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার একটু বাড়িতে কাজ আছে, আমি বরং বাড়ি ফিরে যাই মা। রকি তার মাকে রেখে নিজেই বাড়ি ফিরে যায় আর টুনি একা একাই গাছের যত্ন করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় আর সেই টুনির পোষা বেগুন গাছে অনেকগুলো বেগুনও ধরে আর তার মাঝে একটা বেগুন অনেক বড় আকারের হয়। পুরো জমির বেগুনগুলো এত ছোট আর এটা এত বড় কেন? মনে হয় এটা পরিপক্ক হয়ে গেছে। আমি বরং এটাকে চিড়ে নিয়ে বাড়িতে যাই আর পুড়িয়ে ভর্তা বানাই। পোড়া বেগুন ভর্তা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। এই বলে যেই না টুনি বেগুনটাতে হাত লাগায় অমনি বেগুন থেকে একটা মেয়ের আত্মা বেরিয়ে আসে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আবার ফিরে এসেছি। এবার প্রতিশোধ নেওয়া থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। ভূত! ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কারণ তোমার জন্যই যে আমি আমার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসতে পেরেছি। কিসের প্রতিশোধ? আর কার উপরে বা প্রতিশোধ নিবে তুমি? শোনো তবে, কিসের প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। আমি যখন জীবিত ছিলাম তখন কোনো সাধারণ বা গরিব ঘরের মেয়ে আমি ছিলাম না। আমি অনেক বড়লোক ঘরের মেয়ে ছিলাম। মাছ মাংস ছাড়া আমার মুখে কোনো খাবারই ঢুকতো না। এমনি একদিন আমি এসব দিয়ে একদম ভাত খাবো না, আমাকে হাঁসের মাংস এনে দাও, আমি হাঁসের মাংস দিয়ে গরম ভাত খাবো। মা, আজ এই খাসির মাংস দিয়ে ভাত খা, কারণ আমি যে পুরো জঙ্গল ঘুরে কোথাও হাঁস পেলাম না। কেন? সারাদিন যে আমাদের পুকুরে হাঁস ছোটাছুটি করে, সেগুলো কার হাঁস?
যারই হোক না কেন মা, তারা যে তাদের হাঁসগুলো এখনই বিক্রি করতে চাচ্ছে না, আমি তোকে কি করে হাঁস এনে দিব বল? কেন বিক্রি করবে না? তুমি একটু টাকার লোভ দেখালেই তো তারা বিক্রি করে দিত। মালিক, আমি হাঁস পেয়েছি। যাও, তাড়াতাড়ি হাঁসটা নিয়ে গিয়ে রান্না করে নিয়ে এসো। আমার মেয়েটা যে সকাল থেকে কিছুই খায়নি। যথাজ্ঞা মালিক। এরপর আমার জন্য হাঁস রান্না করে আনা হয়, আর আমি সেই হাঁসের মাংস দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খাই, আর তারপর বাইরে যাই। কিন্তু সেখানে গিয়ে শুনতে পাই মালিকের ভাই অনেক ঋণ করেছে জানিস। এখন মালিকের বাড়ি গাড়ি সবই নিলামে উঠবে। কে বলিস রে? মালিকের সব যদি নিলামে উঠে তাহলে আমাদেরকে চাকরি চলে যাবে, আর আমাদের চাকরি যদি চলে যায় তাহলে আমাদের তো না খেয়ে মরতে হবে। না না, আমাদের মালিক অনেক ভালো, মালিকের কিছু না থাকলেও আমাদের কোনো না কোনো ভাবে সাহায্য করবে। তোমরা এসব কি বলছো? আমার বাবার সব কেন নিলামে উঠবে? সেটা আপনি আপনার বাবাকে গিয়ে জিজ্ঞেস করুন ছোট মালকিন। দাসীদের কথা শুনে আমি আর এক মুহূর্ত সেখানে দেরি করিনি, সোজা বাবার কাছে গিয়ে জানতে চাই। তখনই সেখানে আমার চাচা চলে আসে। বাবা, তুমি চাচার জন্য কেন আমাদের সব সম্পত্তি নষ্ট করবে? তোর বাবা আমার মায়ের পেটের ভাই, আমার বিপদে তোর বাবা থাকবে না তো কে থাকবে? হ্যাঁ, তুমি ঋণ কেন করেছো? আর সেই ঋণ করে কি তুমি আমাকে আর আমার বাবাকে দিয়েছো বলো? তোর বাবাকে বল আমার নামে সব সম্পত্তি লিখে দিতে, তাহলেই আর তোদের কোনো ঋণ পরিশোধ করতে হবে না। রনি, তোর অনেক কথা শুনেছি, আর নয়, এবার তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোর মুখটা আর দেখতে চাচ্ছি না। বুঝেছি, সোজা কথায় তোরা কেউই কাজ করবি না, তাই তো? এবার তাহলে আমাকে একটু বাঁকা হতেই হবে। এই বলে চাচা তার কাছে থাকা ছুরি বের করে প্রথমে বাবাকে মেরে ফেলে। শয়তান, তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। আমি চাচার সাথে বেশ কিছুক্ষণ হাতাহাতি করি, কিন্তু আমার গায়ে শক্তি কম থাকার কারণে আমি হেরে যাই, আর আমার চাচা আমার বাবার মতো আমাকেও মেরে ফেলে। এ তো অনেক করুণ ঘটনা, কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য তুমি তোমার সেই চাচাকে কোথায় পাবে? আমার চাচা আমার বাড়িতেই আছে, তুমি থাকো, আমি প্রতিশোধ নিয়ে এক্ষুনি আসছি। এই বলে আত্মা প্রতিশোধ নেয়ার জন্য তার নিজের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় আমি আরো সম্পদ বাড়াবো। দাসী, যা এক্ষুনি আমার ভাইয়ের জমির দলিলগুলো নিয়ে আয়। আমাকে এক্ষুনি সব আমার নামে করতে হবে। ওরা মারা গেছে, কিন্তু আমার নামে আর জমিগুলো দিয়ে যায়নি। আর সেই সুযোগটা তুই পাবি না শয়তান। মুন্নি, তুই না মরে গেছিস? হ্যাঁ গিয়েছি, তবে তোকে মারার জন্য আবার ফিরে এসেছি। এই বলে আত্মা তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেরে ফেলে। আর টুনির কাছে ফিরে যায়। আমি আমার প্রতিশোধ নিয়েছি, আর এই নাও দলিল, আমার সব সম্পত্তি আজ থেকে তোমার। টুনির হাতে দলিল দিয়ে আত্মা অদৃশ্য হয়ে যায়। আর টুনি তার ছেলে বৌমাকে নিয়ে আত্মার সম্পত্তি ভোগ করতে থাকে। রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে ঈগল তার স্ত্রী ইগলি আর তার দুই কন্যাকে নিয়ে বসবাস করত। ইগলি দুটো কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে ঈগল তাকে অনেক অত্যাচার করে। একদিন সকালে ইগলি ঈগলকে বলে, কি গো, বলছি আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবে? এবার তো একটু খাবার আনতে যাও, ছাড়া দুটো যে খিদের জ্বালায় ছটফট করছে। কি গো? ছটফট করছে তো আমি কি করব? আমি তোমার ওই কন্যা সন্তানের জন্য খাবার খুঁজতে যেতে পারবো না। তুমি নিয়ে এসো খাবার। এভাবে কেন বলছো? আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি খাবার আনতে যেতে পারবো না।
যাও না গো, নইলে যে মেয়ে দুটো না খেয়ে মরে যাবে। মরে গেলেই তো বাঁচি আমি। ওই দুটো মেয়ের জন্য আমি বনে মুখ দেখাতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি ওদেরকে গলা টিপে মেরে ফেলি। এই, তুই ছেলে সন্তানের জন্ম দিসনি কেন, হ্যাঁ? ইগল, কি বলছো এসব? ওরা তোমার নিজের মেয়ে, তুমি এসব বলতে পারো না। আর সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা স্বয়ং ঈশ্বরই জানে। আমি কি করে জানবো বলো? বেশি কথা না বলে তাড়াতাড়ি ওদের জন্য খাবার নিয়ে এসো, যাও। কি বললি? আমি বেশি কথা বলি আর তুই আমাকে হুমকি দিচ্ছিস? একে তো মেয়ে সন্তানের জন্ম দিয়েছিস, তার উপর আবার বড় বড় কথা। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে ঈগল তার স্ত্রীকে মারতে থাকে আর বলতে থাকে, আমি তোর মেয়ে সন্তানের জন্য কোনো খাবার আনতে পারবো না। তোর যদি মায়া হয়ে থাকে তাহলে তুই খাবার নিয়ে আয়, যা। আর কোনোদিন ভুলেও এমন কথা মুখেও আনবি না, বুঝেছিস? এই বলে ঈগল চলে যায়। আর ঈগলি কান্না করতে করতে বলতে থাকে, হে ঈশ্বর, কেন তুমি আমাকে মেয়ে সন্তানের মা বানালে? কেন? কি অন্যায় করেছিলাম আমি মেয়ে সন্তানের মা হয়ে, বলো? এভাবে ঈগলি কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর ঈগলি তার চোখ মুছে বলতে থাকে, শরীরটাও ভালো লাগছে না। কখন যে মেয়েগুলো এসে বলতে শুরু করবে খাবার খাবো, খাবার খাবো, খাবার খাবো। যাই, কষ্ট করে হলেও ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি আমি। এই বলে ঈগলি তার অসুস্থ শরীর নিয়ে তার মেয়েদের জন্য খাবার খুঁজতে যায়। আর মনে মনে বলে, শরীরটা এমন লাগছে, মনে হচ্ছে আমার আবার ডিম দেওয়ার সময় হয়েছে। উহ বাবা, আর তো খাবার খুঁজতেই পারছি না। যেটুকু পেয়েছি এটুকু নিয়ে বাসায় ফিরে যাই। এই বলে ঈগলি সামান্য পরিমাণ খাবার নিয়ে বাড়িতে চলে আসে আর তার মেয়েদের খেতে দেয়। আর দিয়ে ঈগলি বিশ্রাম নিতে চলে যায়। এরপর ঈগলি একটা ডিম দেয়। ঈগলি তার সদ্য ফোটা ডিমটা দেখে অনেক খুশি ছিল আর ঈগলকে বলতে থাকে, ইগল, ও ইগল, তোমার জন্য আজকে একটা সুখবর আছে। কি সুখবর? তোমার মেয়েরা কি মরেছে? যদি মরে থাকে তাহলে আমি খুবই খুশি হয়েছি। কি সব বলছো তুমি? আমি বলতে চাচ্ছি যে আমি আরেকটা ডিম দিয়েছি। খুশি হয়েছে তো ইগল তুমি? যদি ওই ডিম থেকে ছেলে সন্তান হয় তাহলে আমি খুব খুশি হব। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি নিজের হাতে তোমাদের সবাইকে মেরে ফেলবো। ঈগলি ঈগলের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। পরের দিন ঈগল ঈগলিকে বলে, ইগলি, আমি এই ডিমটা তান্ত্রিকের কাছে নিয়ে যেতে চাই। কেন ডিমটা তান্ত্রিকের কাছে নিয়ে যাবে? কি করবে বলো? অন্যায় কিছু করবে না তো আবার? তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে দেখবো এই ডিমে আবার কোনো মেয়ে সন্তান আছে কিনা। তবে আমিও যাব তোমার সাথে তান্ত্রিকের কাছে। এই বলে ওরা তান্ত্রিকের কাছে যায় ওই ডিমটা নিয়ে। আর তান্ত্রিক ওই ডিমটা দেখে বলে যে ওই ডিমে আবারও মেয়ে সন্তান আছে। এই শুনে ঈগল বলে, মেয়ে মানেই বোঝা। আমি এই বোঝাকে আর পৃথিবীতে আসতে দিব না। এই ডিমকে আমি এখানেই ফেলে দিব। না না, তুমি এমন করো না, এত নিষ্ঠুর কাজ করো না, দয়া করে ডিমটাকে এভাবে ফেলে দিও না। ও মেয়ে সন্তান হোক আর যাই হোক, ও তো ঈশ্বরের দান, তাই না? দয়া করে তুমি এমন অন্যায় কাজ করো না। আমার থেকে আমার ডিমকে আলাদা করো না গো। ঈগল ঈগলির কোনো কথা গ্রাহ্য না করে ডিমটাকে ওখানেই ফেলে দেয়। আর ঈগলিকে বলতে থাকে, তুই যদি এই ডিমকে নিয়ে আমার বাসায় আসিস তাহলে তোকে আমি তোর কন্যা সহ মেরে ফেলবো, এই বলে দিলাম। এ কথা শুনে ঈগলি চোখের জল ফেলে মনে মনে বলতে থাকে, আমার সোনা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে আজ তোর নিকৃষ্ট বাবার কাছে হেরে গেলাম রে মা। হে ঈশ্বর, তুমি আমার সন্তানকে দেখে রেখো। এরপর ঈগল টানতে টানতে ঈগলিকে ওখান থেকে নিয়ে যায়। আর টুনি একটা গাছের ডালে বসে এই সমস্ত ঘটনা দেখে ফেলে। আর টুনি বলতে থাকে, কি নিষ্ঠুর বাবা রে, এরকম বাবা যেন কারো না থাকে। ডিমটার কষ্ট দেখে আমারই বুক ফেটে কান্না আসছে। আমি এই ডিমটা আমার বাসায় নিয়ে যাব আর ওকে জন্ম দিব। এই বলে টুনি ওই ঈগলের ডিমটাকে ওর বাসায় নিয়ে যায় আর তা দিতে থাকে। অবশেষে একদিন ওই ডিম থেকে
ফুটফুটে একটি মেয়ে ঈগল ছানা বেরিয়ে আসে। টুনির ঘরে ঈগল ছানার জন্ম হয়েছে জন্য বনের সবাই টুনিকে অনেক অপমান করতে থাকে। একদিন রাস্তায় শালিকের সাথে টুনির দেখা হয়ে যায়। এরপর শালিক টুনিকে দেখে বলতে থাকে, হাই 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 হাই, এ আমি কার মুখ দেখলাম রে? এই সকাল সকাল এই দুশ্চরিত্র পাখির মুখটা আমাকে দেখতে হলো। আজকে আমার সারাটা দিন খারাপ যাবে। দিদি, কি সব বলছো আমার চরিত্র নিয়ে? আর কে বলেছে তোমাদেরকে যে আমার মুখ দেখলে তোমার দিন খারাপ যাবে? আমার চরিত্র অনেক ভালো, বুঝতে পেরেছো? তোর চরিত্র যদি এতই ভালো হতো তাহলে তোর ঘরে আর ঈগল ছানার জন্ম হতো না, বুঝেছিস? ঈগলের সাথে নষ্টামি করে তার ছানার জন্ম দিয়ে মুখে আবার বড় বড় কথা বলছিস। দিদি, না জেনে শুনে কাউকে খারাপ ভাবা ঠিক নয়। আমার কথা শোনো, তারপর আমাকে খারাপ বলো, বুঝতে পেরেছো? তোর মতো খারাপ পাখির সাথে কথা বলার সময় আমার নেই, যত সব। এই বলে শালিক টুনিকে অনেক অপমান করে চলে যায়। টুনি শালিকের কথা শুনে মনে মনে বলে, কে কি বলে বলুক, আমি এই ছানাকে নিজের কাছে রেখে বড় করব। আমি এই ছানাকে কখনোই ঈগলের কাছে পাঠিয়ে দিব না। এইভাবে টুনি ও ঈগল ছানাকে বড় করতে থাকে। টুনি ঈগলের ছানার নাম রাখে ইকরি। একদিন টুনি আর ইকরি বনের ভিতর দিয়ে যাচ্ছিল। এমন সময় ওরা সামনে একটা বৃদ্ধ ঈগলকে মাটিতে পড়ে থাকতে দেখে। আর ঈগলটা বলতে থাকে, জল, আমাকে একটু জল দাও, জল দাও, দয়া করে একটু জল দাও। এই শুনে ইকরি আর টুনি ওই ঈগলের কাছে যায় আর ওকে জল খাওয়ায়। টুনি ঈগলকে দেখে চিনতে পারে। আর টুনি বলতে থাকে, এই যে ঈগল দাদা, আপনার এই অবস্থা হলো কি করে আমাকে বলুন। আমার স্ত্রীর মেয়ে সন্তান হওয়ার জন্য আমি আমার স্ত্রী সন্তানকে অনেক অত্যাচার করতাম। আর আমার অত্যাচার সহ্য করতে না পেরে ওরা আত্মহত্যা করে মরে গেছে। আর আমার স্ত্রীর একটা ডিমকে আমি এখানেই ফেলে চলে যাই। হয়তো ওদের অভিশাপের কারণেই আমার এই অবস্থা হয়েছে। যদি আমি ওই ডিমের ছানার সন্ধান পেতাম তাহলে আমি ওর কাছে ক্ষমা চাইতাম। এই শুনে টুনি ইকরির পরিচয় ঈগলকে দেয়। আর সব শুনে ঈগল বলতে থাকে, মারে, আমি সেদিন তোর সাথে অনেক অন্যায় করেছি। তুই আমাকে ক্ষমা করে দিস, দয়া করে আমাকে ক্ষমা করে দিস মা। এই বলে ঈগল ওখানেই মারা যায়। আর এসব দেখে ইকরি বলে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমার জন্য আমার মা দিদিরা মারা গেছে, আমি অনাথ হয়ে গেছি। মারে, মৃত বাবার উপর আর রাগ করে লাভ নেই, তুই ক্ষমা করে দে। ক্ষমা যে মহৎ গুণ। টুনির কথা শুনে ইকরি মৃত ঈগলকে ক্ষমা করে দেয়। এরপর থেকে টুনি ইকরিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমাদের বাসাটা তো ভেঙে গেল। আসলে এই পেয়ারা গাছে আমাদের বাসা বানানোটাই ভুল হয়েছে। তুমি একদম ঠিক বলেছো টুনি। ভালো বড় কোনো গাছে বাসা বাঁধলে এমনটা হতো না। আর টুনি, তোমারও তো ডিম দেওয়ার সময় হয়ে আসছে। চলো আমরা সোনাঝুরির জঙ্গলে ওই যে বড় বটগাছটা আছে না, তাতে বাসা বানাই। এরপর টোনাটুনি সেই সোনাঝুরি জঙ্গলে চলে যায় আর বটগাছে বাসা তৈরি করে। আর ওই বটগাছে একটা নাগিন বাস করত। নাগিন দেখতে পায় টোনা আর টুনি বাসা তৈরি করছে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমার এই গাছে যেখানে আমি থাকি সেখানে কেউই বাসা বেঁধে থাকার সাহস পায়নি, আর সেখানে তোরা বাসা বেঁধে থাকবি? না, সেটা আমি কিছুতেই হতে দিব না। এর আগেও আমি অনেক পাখিদের বাসা ভেঙে দিয়েছি, আর তোদেরও বাসা আমি ভেঙে দিব এখন। এই গাছে আমি ছাড়া আমি আর কাউকেই থাকতে দিব না, তাই তোরাও এখানে থাকতে পারবি না। যাক, ভালোই হলো, তোমারও ডিম দেওয়ার সময় ঘনিয়ে আসছে। আর এদিকে আমাদের শক্তপোক্ত একটা বাসাও হয়ে গেল, বলো টুনি? সত্যি টোনা, এত তাড়াতাড়ি যে আমরা এত শক্তপোক্ত একটা বাসা বানিয়ে ফেলবো এটা আমি কখনোই ভাবতে পারিনি। এখন থেকে আমাদের আর কোনো ভয় নেই। হাজার ঝড় বৃষ্টি হলেও আমাদের বাসা কখনো ভেঙে যাবে না। সত্যি আমার ভীষণ খুশি লাগছে টোনা। টোনাটুনি যখন এসব কথা বলছিল তখন নাগিন
তাদেরই সব কথা শুনতে পায়। দাঁড়া, দেখাচ্ছি তোদের মজা। আমার কাছে বাসা বানিয়ে খুব আনন্দ পাচ্ছিস তাই না? আমিও দেখবো কি করে তোরা এখানে থাকতে পারিস। বটগাছের চারদিক অনেক সুন্দর ছিল আর অনেক পরিষ্কার ছিল। ছি 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 ছি, চারদিকে কত নোংরা করে ফেলেছে ওরা। যদি এমনটা চলতেই থাকে তাহলে আমি তো এখানে একটুও থাকতে পারবো না। টুনি, তোমার তো ডিম দেওয়ার সময় প্রায় হয়ে এসেছে। এখন থেকেই তো আমাদের কিছু খাবার জোগাড় করে রাখতে হবে। আর এটাও তো নতুন জায়গা, তাই চলো আমরা দুজন মিলে কিছু খাবার জোগাড় করে আনি। এসব বলে টোনাটুনি খাবারের সন্ধানে চলে যায়। আর এইদিকে ওই নাগিনটা টোনাটুনির বাড়িটা একদম ভেঙে দেয়। দেখ এবার কেমন লাগে। তোরা ফিরে এসে দেখবি তোদের বাসাটা ভেঙে গেছে। তখন দেখবো তোরা কোথায় থাকিস। আমার তো এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। আর কোথায় তোরা ডিম পারিস আমি সেটাও দেখবো। আমার এই সুন্দর জায়গাটা তো একদম নষ্ট করে ফেলেছিস তোরা। নাগিন এসব বলে চলে যায়। আর এদিকে টোনাটুনি খাবারের সন্ধান করতে থাকে। কি রে টুনি, তোদের বাসা ভেঙে যাওয়ার পর থেকে তো তোদের আর কোনো পাত্তাই নেই। এতদিন তোরা কোথায় ছিলি রে? আসলে সুখী, এখন তো আমার ডিম দেওয়ার সময়। আর ডিম দেওয়ার জন্যই তো একটা ভালো বাসার প্রয়োজন, তাই না? তার জন্যই তো এই জঙ্গলের একটা বটগাছে শক্তপোক্ত একটা বাসা বানিয়েছি। তা তোরা একদিন সময় করে আয় আমাদের বাড়িতে। আচ্ছা রে টুনি, যাবো এখন। তুই আগে ডিম দে, তারপর ডিম ফুটে যখন তোদের ছানা বের হবে তখন না হয় তোদের ছানাকে আমরা দেখতে আসবো, কেমন? এসব বলে সুখী পায়রা আর বান্টি কবুতর চলে যায়। আর টোনাটুনিও তাদের বাসায় ফিরে আসে। কিন্তু তাদের বাসায় ফিরে তো টোনাটুনি একদম অবাক হয়ে যায়। হাই হাই টোনা, আমাদের একই সর্বনাশ হলো। আমাদের বাড়িটা কিভাবে ভেঙে গেল? আচ্ছা, আজ তো কোনো ঝড় বৃষ্টি হয়নি, তাহলে কিভাবে ভেঙে গেল? টোনা, আমার মনে হয় কি কেউ এসব ইচ্ছে করে করেছে। আর এখন নতুন বাসা বানাতে গেলেও তো আমাদের অনেক কষ্ট করতে হবে। টুনি, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? তুমি একদম চিন্তা করো না। আর তুমি ডিম দেওয়ার তো আরো কিছুদিন বাকি আছে। তুমি বাসা না পেলে ডিম পারবে কোথায় বলো তো? তাই চলো আমরা কষ্ট করে আবার বাড়ি বানিয়ে ফেলি। এরপর টোনাটুনি আবার বাসা বানানোর কাজ শুরু করতে থাকে। আর এসব আড়াল থেকে নাগিনটা দেখতে পায়। এই পাখিগুলোর দেখছি খুব সাহস হয়েছে। আর ওরা যে এত ঠেটা পাখি সেটা তো আমি জানতামই না। ওদের বাসা ভেঙে দিলাম, তবু ওরা আবার বাসা বানানোর চেষ্টা করছে দেখছি। টুনি, চলো আমরা কিছু শক্তপোক্ত ডাল পাতা কাঠি নিয়ে এসে রাখি, যেন কেউ আমাদের বাসা আর ভাঙতে না পারে। টোনাটুনি যখন ডালপাতা আনার জন্য চলে যায় তখনই সেখানে ওই নাগিন চলে আসে বাসা ভেঙে দেওয়ার জন্য। কিন্তু যখনই নাগিন বাসাটা ভাঙতে ধরে ঠিক তখনই সেখানে টোনাটুনি চলে আসে। কি কে তুমি? দাঁড়াও, খবরদার আমাদের বাড়ি ভাঙবে না তুমি। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমরা তো শুধু এই গাছে বাসা বানিয়ে থাকতে চেয়েছি। না হতচ্ছাড়া, আমি কোনো পাখিদেরকে আমার এই গাছে থাকতে দেইনি, তাই তোদেরও আমি থাকতে দিব না, বুঝেছিস? চলে যা বলছি এখান থেকে, না হলে আমি তোদের এই বাসাটাও ভেঙে দিব। না নাগিন, তুমি এমনটা বলো না। আমাদের আর কয়েকদিন থাকতে দাও। ডিম ফুটে ছানাগুলো বের হলেই আমরা এখান থেকে চলে যাব। দয়া করে আমাদের অসহায় করে দিও না। ঠিক আছে ঠিক আছে, তবে বেশি দিন না, কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই তোরা এখানে থাকতে পারবি। আর তারপর তোরা চলে যাবি বলে দিলাম। আর তবে শোন, আমার জায়গা তোরা একদম নোংরা করবি না। সারা দিন রাত পটি করে করে তো তোরা আমার জায়গাটা একদম নষ্ট করে দিয়েছিস। এমন করলে কিন্তু আমি আর তোদের এখানে রাখবো না বলে দিলাম। ঘুম নষ্ট হয়ে যায় আমার। ঘুমানোর সময়ও তোরা আমার মাথায় পাটি করে দিস। না না নাগিন, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আর এমন হবে না। এরপর এভাবেই সেই দিনটা কেটে যায়। দেখতে দেখতে তো 2 দিন কেটে গেল। টুনিরা তো এখনো চলে গেল না। আমি বরং পাশের জমিতে যাই,
সেখান থেকে একটু ঘুরে এসে টুনিদেরকে চলে যেতে বলবো। এরপর নাগিন পাশের চাষ জমিতে চলে যায়। বাহ টুনি, ছানাগুলো দেখতে তো একদম তোমার মতোই হয়েছে, কিন্তু টুনি এখন তো আমাদের খাবার আনতে যেতে হবে ছানাদের জন্য। টোনা, আমি তো সেই কথাই ভাবছি। ছানারা তো অনেক ছোট, আর ওরা তো উঠতেও পারে না। ওদের এভাবে একা রেখে কিভাবে যাই বলো তো? চলো আমরা বরং নাগিনের কাছে যাই, গিয়ে বলি আমাদের ছানাদের একটু দেখে রাখতে। এরপর টোনা টুনি ওই নাগিনের গর্তের সামনে গিয়ে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। টুনি, নাগিনের তো কোনো সাড়াই পেলাম না, চলো তো একটু চাষ জমিগুলোতে গিয়ে দেখে আসি। এরপর টোনা টুনি সেই চাষ জমিতে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় দুজন শিকারী নাগিনকে একটা জালে আটকে রেখেছে। এই কারা তোমরা? নাগিনকে এভাবে আটকে রেখেছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কে কোথায় আছো? দয়া করে আমাকে বাঁচাও। এরপর টোনা টুনি বুদ্ধি করে শিকারী দুজনের মাথায় তাদের ঠোঁট দিয়ে ঠুকরাতে থাকে, আর শিকারী দুজন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সেই সুযোগে টোনা টুনি নাগিনকে মুক্ত করে সেখান থেকে বাসায় নিয়ে যায়। পাখিরা, তোমরা দুজন আজকে আমার জীবন বাঁচিয়েছো, আর তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তো তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আর তোমরা এখান থেকে কোথাও যাবে না, বুঝেছো? আমরা সবাই মিলে এখানে একসাথে থাকবো, আর আমি তোমাদের একটা উপহার দিতে চাই গো। টুনি, এটা হলো জাদুই নাগমণি। এই নাগমণির সাহায্যে তোমরা যা খাবার চাও তাই খেতে পারবে। নাগমণি পেয়ে টোনা টুনি খুশি হয়, আর তারপর থেকে তারা সবাই মিলে আনন্দের দিন কাটাতে থাকে। টুনি, আমাদের বাসাটাও তো ভেঙে গেছে, আর এই বন্যা তো বেড়েই চলেছে। এখানে থাকাটা আমাদের জন্য একদমই নিরাপদ নয়। আর জঙ্গলের সবাই তো পাশের জঙ্গলে গিয়ে বাসা বানাচ্ছে। চলো টুনি, আমরাও পাশের জঙ্গলে যাই। এসব বলে টোনা টুনি পাশের জঙ্গলে চলে যায়। একই টোনা, এখানে তো দেখছি একটা গাছও ফাঁকা নেই। তাহলে এখন কি হবে টোনা? আমরা এখন কোথায় বাসা বানাবো বলো তো? তাই তো দেখছি টুনি। তবে টুনি, ওই দেখো দূরে একটি গাছ দেখতে পাচ্ছি। চলো ওখানে কোনো একটা গাছে আমরা না হয় বাসা বানাবো। তারপর টোনা টুনি সেই গাছ দুটির কাছে যায়, গিয়ে দেখতে পায় একটি ছিল শুকনো ডালিম গাছ, আর তার পাশে ফলে পূর্ণ একটি বড় আম গাছ ছিল। আর সেই আম গাছে কালু কাকড়া আগে এসে বাসা বানিয়েছে। একই টোনা, এই আম গাছের তো কালু দাদারা বাসা বানিয়েছে, আর এই ডালিম গাছটা তো একেবারেই শুকনো। তাহলে আমরা এখন কি করব টোনা? আমরা কোথায় বাসা বানাবো? তাই তো দেখছি টুনি। টুনি, এখানে তো এই শুকনো ডালিম গাছে বাসা বানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলের আর একটা গাছও ফাঁকা নেই। তারপর টোনা টুনি সেই শুকনো ডালিম গাছেই বাসা বানায়, আর এসব দিকে কালু কাকার কাকুলি কাক অনেক হাসতে থাকে। কি রে টোনা, শেষমেশ এসে এই শুকনো মরা ডালিম গাছে তোরা বাসা বাঁধলি? গাছটা দেখতে তো একদম বাজে। তাই তো আমরা আগে এসে এই সুন্দর আম গাছটাতে বাসা বানিয়েছি রে। দেখ দেখ, আমাদের আম গাছটা কত সুন্দর, কি সতেজ, আর দেখ কত ফলও ধরেছে। আমাদের আর খাওয়ার কোনো অভাব থাকবে না, তাই না বলো কাকুলি? হ্যাঁ গো কালু, তুমি ঠিকই বলেছো। টুনি, তোদের কপাল সত্যি পোড়া রে, তাই তো এমন শুকনো গাছ তোদের কপালে জুটেছে। দেখো কাকুলি দিদি, তোমরা কিন্তু একটু বেশি বেশি কথা বলে ফেলছো। এই ডালিম গাছ শুকনো তাতে কি হয়েছে? হ্যাঁ, আমরা মাথা গোজার তো একটু ঠাঁই পেলাম, তাতেই অনেক। আর এই গাছে যদি আমরা নিয়মিত পরিচর্যা করি, তাহলে নিশ্চয়ই এই ডালিম গাছও একদিন সতেজ হয়ে উঠবে, দেখে নিও তোমরা। আর তাতে অনেক ফলও ধরবে। টোনা, চলো তো, আমাদের তো কোনো খাবার নেই, চলো আমরা কিছু খাবার খুঁজে আনি। এসব বলে টোনা টুনি খাবারের সন্ধানে চলে যায়, আর কালু আর কাকুলি হাসতে হাসতে বলতে থাকে। কাকুলি, মরা গাছে বাসা বেঁধেও তোরাদের তেজ একটুও কমেনি, বুঝেছো? এখন ওরা বুঝবে খাবার খুঁজতে কত কষ্ট। আর আমাদের তো খাবার খুঁজতে যেতেই হবে না। এই গাছে যতগুলো আম ধরেছে, এসব দিয়ে আমরা আরামায়েশে আমাদের দিন কাটাতে পারবো।
তা কাকলি চলো আমরা একটু কোথা থেকে ঘুরে আসি। এসব বলে কাকুলি আর কালু ঘুরতে চলে যায়। আর এইদিকে আম গাছ ছিল ভীষণ অহংকারী। আম গাছও সব সময় শুকনো ডালিম গাছকে অপমান করত। এই দেখ ডালিম গাছ, আমার কত ফল ধরেছে, আর দেখলি তো আমার মালকিনরা আমার কত প্রশংসা করলো। আর দেখ আমার ডালে কত পাতা, আর তোর তো কোনো পাতাই নেই, আর ফল তো দূরের কথা, তুই দেখতে তো একেবারেই শুকনো, একদমই মরা গাছ। কি দেখে যে ওই পাখিরা তোর ডালে বাসা বানালো বুঝি না বাবু। আর দেখিস কদিন পরে ওই পাখিরা তোর ডাল থেকে চলে যাবে, তুই তো একদম অকেজো, তোকে দিয়ে ওদের কি হবে? দেখ আম গাছ, আমরা দুজনেই তো অনেকদিন থেকেই একসাথে আছি তাই না? আজ আমার যত্নের অভাবেই আমি এমন শুকনো হয়ে গেছি, আর তার জন্য তুই আমায় এত কথা শোনাচ্ছিস? শোন আম গাছ, আজ তোর ফল পাতা আছে বলে তুই এত অহংকার করছিস, কিন্তু অহংকার করাই একদম ভালো নয় রে। আর আমার মালকিন বলেছে আমাকে যত্ন করবে, দেখবি আমিও একদিন সতেজ হয়ে উঠবো, আর আমারও অনেক ফল ধরবে। তুই এমন আশা করেই থাক, ওই পাখিরা তোর মতো মরা গাছকে জীবনেও যত্ন করবে না, আর তুই কোনোদিনও সতেজ হতে পারবি না, আমার মতো এমন ফলও দিতে পারবি না, আর সুন্দর হতে পারবি না, বুঝেছিস? এমন কথা বলে আম গাছ হাসতে শুরু করে। আর এইভাবেই প্রতিনিয়ত আম গাছ ডালিম গাছকে অনেক কথা শোনাতো। আর এইসব ভেবে ডালিম গাছের অনেক মন খারাপ হতো। একদিন ডালিম গাছ টুনিদেরকে তার মন খারাপের কথা বলে। ডালিম গাছ, তুমি একদম চিন্তা করো না গো, তুমি শুকনো তাতে কি হয়েছে? আমরা প্রতিদিন তোমার গোড়ায় জল দেব, আর তোমার অনেক যত্ন নেব। একদিন দেখবে তুমিও একদিন সতেজ হয়ে উঠবে, আর তোমার কাছে অনেক ফল ধরবে। এরপর টোনাটুনি প্রতিদিন সেই শুকনো ডালিম গাছের গোড়ায় জল এনে দিত, আর অনেক যত্ন করত। আর আস্তে আস্তে শুকনো ডালিম গাছটি সতেজ হতে শুরু করে, আর অন্যদিকে আম গাছটি ধীরে ধীরে শুকনো হতে শুরু করে। এইসব দেখে আম গাছ একদিন কালুকে বলে, মালিক, ওই পাখিরা তো একটা মরা শুকনো ডালিম গাছকে যত্ন করে একদম সতেজ করে তুলছে, আর আপনারা তো আমার গোড়ায় জলও দেন না, আর আমার যত্নও নেন না ভালো করে। এভাবে চলতে থাকলে তো আমিও আস্তে আস্তে শুকনো হয়ে যাব, আর আমার ফল ধরাও তো বন্ধ হয়ে যাবে। কি বলছিস তুই আম গাছ? তুই আমাদেরকে হুকুম করছিস? তোর এত বড় সাহস! তোর ডালে বাসা বেঁধে আছি, এটাই তোর অনেক ভাগ্য, বুঝেছিস? শোন, আমরা তোর গোড়ায় কোনো জল দিতে পারবো না, আর তোর কোনো যত্ন নিতে পারবো না, বুঝেছিস তুই? আম গাছ কালুদেরকে যত্ন করতে বললেও তারা কিছুতেই আম গাছের যত্ন করতো না। আর এভাবেই ধীরে ধীরে আম গাছ একদম শুকনো হয়ে যায়, সব পাতা ঝরে যায়। আর অন্যদিকে টুনিদের যত্নে শুকনো ডালিম গাছ একদম সতেজ হয়ে ওঠে। দেখেছিস তো আম গাছ, আজ তোর অহংকারের কেমন পতন হলো। এখন দেখ আমার কত পাতার ফল ধরেছে, আর দেখ তুই কেমন শুকনো হয়ে গেছিস। এই জন্য তোকে বলেছিলাম অহংকার করা একদম ভালো নয় রে। হ্যাঁ রে ডালিম গাছ, তুই ঠিকই বলেছিলি, আজ আমি আমার অহংকারের ফল পেলাম, আমি এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। এসব বলে আম গাছ অনেক কাঁদতে থাকে। আর অন্যদিকে টোনাটুনির খাবারের আর কষ্ট হতো না, তাদের খিদে পেলেই ডালিম গাছ থেকে ডালিম পেড়ে খেত। আর এইদিকে কালু আর কাকুলি তো ভীষণ চিন্তায় পড়ে যায়, তাদের খাওয়ারও অনেক কষ্ট হয়ে যায়। রোদের তাপে তারা ঠিক করে বাসাতেও থাকতে পারতো না। টোনা, আমাদের কিছু খেতে দে রে, আমাদের যে বড্ড খিদে পেয়েছে। তোদের ডালিম গাছে তো অনেক ডালিম ধরেছে, সেখান থেকে দুটো ডালিম দে আমাদের খেতে। না না কালু দাদা, আমরা কিছুতেই তোমাকে ডালিম খেতে দিব না, কারণ তুমি এই ডালিম গাছকে অনেক অপমান করেছিলে। কালু আর কাকুলি না খেতে পেয়ে অনেক রোগা হয়ে যাচ্ছিল। তারপর একদিন কাঠুরে এসে সেই শুকনো আম গাছটি কেটে নিয়ে যায়। এরপর তো কালু আর কাকুলি নিজেদের বাসস্থান হারায়, আর ভীষণ খারাপ অবস্থায় পড়ে যায়। আর তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে
টোনা টুনি ডালিম গাছে অনেক আনন্দেই জীবন কাটাতে থাকে।